আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আজকে আমরা আবারও লাইভে চলে আসলাম। আজকে আমরা কি বলে বিসিএস এর প্রশ্ন সলভ নিয়ে 15তম বিসিএস এর প্রশ্ন সমাধান করব। এবং মজার ব্যাপার আজকেও আমি অনেকগুলো এমন প্রশ্ন দেখাবো যেগুলা প্রাইমারিতেও আসছে, নিবন্ধনেও আসছে, অর্থাৎ সেম জিনিসগুলাই ঘুরে ফিরে বারবার আবার আসবে। আজকে আপনার জন্য অনেক বড় একটা গুড নিউজ আছে, একটু পরে আমি বলবো। আশা করি এটা থেকে আপনারা অনেক অনুপ্রেরণা পাবেন। হ্যাঁ, সো আমরা যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা খুব ধুমায়া কি যেন করতে হবে, শেয়ার করতে হবে। কারণ আমাদের টার্গেট করেছি আমরা যে প্রতিদিন 1K শেয়ার হলে আমাদের এই ক্লাস চলমান থাকবে ইনশাল্লাহ। প্রতিদিন 1K শেয়ার হলে বা 1000 শেয়ার হলে। আপনারা হয়তো খেয়াল করেছেন ফজর হবে না, কাজা ক্লাসগুলো বন্ধ করে দিয়েছি এই কারণে যে আপনারা শেয়ার করতে চান না বা মেনশন করতে চান না, আপনাদের কষ্ট হয়। তো আপনাদের কষ্ট থেকে বাঁচানোর জন্য কিন্তু আমরা ক্লাসগুলো বন্ধ করে দিয়েছি, যেন আপনাদের আর কষ্ট করতে না হয় বা শেয়ার করতে না হয়। তো আপাতত একটা ক্লাস চালু রেখেছি, যেহেতু সামনে বিসিএস পরীক্ষায় ক্লাস বন্ধ করে দিলে তো কি বলে বেশি ঝামেলা হয়ে যাবে বা বেশি খারাপ হয়ে যাবে বা আপনাদের ক্ষতি হবে। এই জন্য আপনাদের জন্য ক্ষতি না হয় সেই কথা চিন্তা করে বিসিএস এর প্রশ্ন সলভ ক্লাসটা এখনো বন্ধ করি নাই। তবে আপনাদের যদি শেয়ার মেনশনের অগ্রগতি খারাপ হয় হয়তো সেটাও অথবা এই ক্লাসটা বন্ধ করে দিতে পারি। এই জন্য যেখান থেকে ক্লাসটা দেখছেন ধুমায়া শেয়ার করবেন ইনশাল্লাহ। প্রচুর শেয়ার করেন, প্রচুর মেনশন করেন। আপনারা সবাই মিলে চাইলে 1 মিনিটের মধ্যে 1000 শেয়ার সম্ভব। 1 মিনিটের মধ্যে 1000 শেয়ার সম্ভব। আলহামদুলিল্লাহ, অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন 222 জন ভাই বোন। এই 222 জন ভাই বোন আমার মনে হয় একটা করে শেয়ার করলে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তাই না প্রিয় ভাই বোন? আমার 222 জন ভাই বোন যদি কি বলে 2টা করে শেয়ার করি তাও 400 হয়ে যাবে, 5টা করে শেয়ার করলে 1000 হয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আমরা যেখান থেকে ক্লাসটি করছি সবাই শেয়ার করে ডান লিখবো, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। মাথায় রাখেন না, আমার ভাই যে কথাগুলো বলি কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখন হয়তো বুঝতেছেন না, বুঝছে কারা বলেন? যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছে তারা কিন্তু হারে হারে টের পেয়েছে। আলহামদুলিল্লাহ, নিবন্ধনে মানে আল্লাহ পাকের শুকরিয়া বলা যেতে পারে যে শতভাগ কমন পেয়েছে। ইংরেজিতে, ম্যাথেও শতভাগ কমন ছিল। তো এই জন্য ব্যাপারটা এটাই যে আপনারা যদি ঠিকমতো ক্লাসগুলো রেগুলার করেন, আল্লাহ চান তো ইনশাল্লাহ আপনারা কমন পাবেন, ভালো কিছু করবেন। এটা খুবই ন্যাচারাল এবং খুবই ন্যাচারাল। আপনি যদি আমার ক্লাস নাও করেন, আপনি বাসাও যদি ঠিকমতো পড়েন তবুও কমন পাবেন। ব্যাপারটা বুঝেন কিন্তু? তার মানে পড়লে পড়াশোনা বা পরিশ্রম আপনার সাথে বেইমানি করবে না। এই জন্য রেগুলার পড়াশোনা করেন, সেটা আমার ক্লাস করলে করেন বা যা করেন কিন্তু রেগুলারিটি মেনটেন করেন, তাইলে ভালো কিছু হইতে পারবে জীবনে ইনশাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যেন আমরা এই ক্লাসগুলো রেগুলার নিতে পারি, আমাদেরকে একটু সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, সাহায্য করবেন। আমরাও চাই নিতে, সো আপনারা সাহায্য করলেই সম্ভব। হ্যাঁ, তো কী করতে হবে? সবাই মেহরবানি করে শেয়ার করে দিব এবং প্রিয়জনদেরকে আমরা জানাই দিব। ঠিক আছে ইনশাল্লাহ? যাতে করে আমরা রেগুলার ক্লাসগুলো নিতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আমাদের মামিনুল স্যার আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই শেয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখবো। মাশাআল্লাহ, 5টা শেয়ার করে দিয়েছেন, 7টা শেয়ার করে দিয়েছেন, 10টা শেয়ার করে দিয়েছেন। আপনাদের মধ্যে অনেক বড় একটা গুণ কি জানেন? আপনারা কথা বললে শোনেন। আর এটা অনেক বড় একটা গুণ। হ্যাঁ, অনেক বড় একটা গুণ। কথা শোনা অনেক বড় একটা গুণ। যাই হোক, আপনাদের এই গুণের কারণে ক্লাস নিতে মন চায়। হ্যাঁ, কিছু ভাই বোন আছেন যারা অনেক বেশি ডেডিকেটেড, যারা প্রচুর শেয়ার করেন। হ্যাঁ, প্রচুর শেয়ার করেন। তো আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া, যারা রেগুলার শেয়ার করেন। আর যারা শেয়ার করেন না, খিটটা থাকেন যে মইরা যাবো তাও শেয়ার করুম না। হ্যাঁ, লাগলে মইরা যাবো তাও শেয়ার করুম না, এইরকম মেন্টালিটি যারা বিলং করেন তাদের প্রতি রিকোয়েস্ট, এমনটা করবেন না। কারণ মাথায় রাখবেন, কেউ না কেউ শেয়ার করার কারণে আপনি আমাদের ক্লাসগুলো দেখছেন। নিঃসন্দেহে কেউ না কেউ শেয়ার করার কারণে আমাদের ক্লাসগুলো আপনি করতেছেন। ঠিক সেম আপনি আবার যখন শেয়ার করবেন, তাহলে আপনার শেয়ারের কারণে হাজার হাজার ভাই বোনদের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছায় যাবে এবং সবাই ক্লাসগুলো করে উপকৃত হতে পারবে। দেখেন, সেম জিনিসগুলো বারবার আসে ভাই। বিগত বছরের প্রশ্ন থেকে আমি বলবো শতভাগ কমন আসে। ভাইয়া বুঝলাম না, শতভাগ কমন আসে মানে? হ্যাঁ, আমি বললাম তো শতভাগ কমন আসে। কেমনে? কারণ দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা কমন আসা মানে এটা না যে গতবার রহিমিদে গুড বয় আসছে এবারও রহিমিদে গুড বয় আসতে হবে। এই বছর হয়তো করিমিদে গুড বয় আসলো, তার মানে ঘুরে ফিরে এইগুলাই তো বারবার আসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসে, নাউন থেকে আসে, বয়াস থেকে আসে, নেরেশন থেকে, এগুলাই থেকে তো আসে। তার মানে একবার যদি ভালো মতো শিখতে পারেন, আপনি আজীবন ফাইট করতে পারবেন। হ্যাঁ, যে কোনো পরীক্ষা আসুন না কেন আপনি পারবেন ইনশাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা ক্লাসগুলো নিতে চাই যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, অনেক ভাবে শেয়ার করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক দোয়া আপনাদের জন্য। আর ব্যাপারটা এমন না যে আপনাদেরকে শুধু ভাই শেয়ার করতে বলি, বরং আমি নিজেও কিন্তু শেয়ার করে তারপর সামনে আসি। কয়টা শেয়ার করলাম? অ্যারাউন্ড 18টা গ্রুপে শেয়ার করেছি। কয়টা? 18টা। তারপরে আপনাদের সামনে এসেছি। সো অ্যাজ এ টিচার আমি যদি 18টা শেয়ার করি, আপনাদের কয়টা করা উচিত? ঠিক আছে ইনশাল্লাহ? তো এই জন্য সবাই শেয়ার করে দিব। আমরা দেরি করবো না, সবাই খাতা কলম নিয়ে বলবো। আর খাতা কলম নিয়ে
বসে পড়বো, কারণ আমরা অবশ্যই নোট করবো ইনশাল্লাহ। আর যারা শেয়ার করেছি শেয়ার ডান লিখবো, শেয়ার ডান। যারা নতুন জয়েন করেছি শেয়ার ডান লিখবো। আর অফকোর্স আমরা ক্লাসে রিয়েকশন ইউজ করবো। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না, লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট। ঠিক সেম আমাদের ক্লাসটাতে লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যা মন চায়, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের ব্রিজ বাড়বে। আলহামদুলিল্লাহ 370 জন ভাই বোন হয়ে গিয়েছে, এবং এই সংখ্যাটা কি বলে, এই সংখ্যাটাকে 600 বানানো কোনো ব্যাপার না যদি আপনারা সবাই চান, ঠিক আছে? 1000 বানানো কোনো ব্যাপার না যদি আপনারা সবাই মিলে চান, কারণ আমাদের নিবন্ধনে প্রায় 1400 স্টুডেন্ট পর্যন্ত লাইভ ক্লাস করেছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা সম্ভব, কারণ বিশেষ পরীক্ষার্থীরা আরও সিরিয়াস হয় আমরা যেটা বিলিভ করি। সো আপনারা কিন্তু আরও বেশি স্টুডেন্ট লাইভে থাকা উচিত, বা আরও বেশি শেয়ার করা উচিত। আর শেয়ার বেশি হলে লাইভে বেশি থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে ইনশাল্লাহ। সো বিসিএস এর ক্লাসটা অন্তত বন্ধ করিয়েন না, এটা আপনাদের কাছে আপনাদের প্রতি পরামর্শ দিলাম যান। হ্যাঁ, এই বিসিএস এর ক্লাসটা বন্ধ করিয়েন না, এটা যেন কন্টিনিউ হয় সেই ব্যাপারে আমাকে সাহায্য করবেন বা আমাদেরকে সাহায্য করবেন, রেগুলার ক্লাসগুলা শেয়ার করবেন, ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। আচ্ছা আচ্ছা, শুনেন না, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তার আগে একটা ছোট্ট গুড নিউজ দিচ্ছি। একজন স্টুডেন্ট, সে অনেক বেশি ডেডিকেটেড, এই জন্য গল্পটা বলছি, না হয় বলতাম না। হ্যাঁ, সো আমার একজন স্টুডেন্ট নাম হচ্ছে তাপস, আলহামদুলিল্লাহ সে পররাষ্ট্র ক্যাডার হয়ে গিয়েছে। সো তার কাছ থেকে সে আমার কথা জেনেছে আর কি, একজন স্টুডেন্ট। তো বললো যে স্যার আমি তো ওই আপনার একজন স্টুডেন্ট, সে হচ্ছে পররাষ্ট্র ক্যাডার হয়েছে, তার থেকে আপনার কথা শুনলাম। সো তার ডায়েরি থেকে আমি প্রথমত পড়তাম, সে আমার ক্লাসগুলো নোট করতো তাপস। সো আমি জানি না আজকে হয়তো তাপস আমার ক্লাস দেখছে কি না, যাই হোক তাপসের জন্য অনেক শুভকামনা। তো হচ্ছে আমার ওই তাপসের ডায়েরি থেকে সে হচ্ছে ক্লাসগুলো নোট করতো, ইংরেজি ক্লাসগুলো আমার ক্লাস করে যেটা তাপস নোট করতো। সো ওর নাকি অনেক ভালো লেগেছে। সো ও হচ্ছে খুব করে আমাকে খুঁজতেছিল যে আমার ক্লাসগুলো কোথায় করবে। তো তাপস ব্যস্ততার কারণে কি বলে আমার ওই যে ইয়েটা কি বলে পেজটা, এখন তো আমি নতুন পেজ খুলেছি, এটা হয়তো এটা মানে কি বলে তার কাছে ছিল না। তো যাই হোক কোনোভাবে ম্যানেজ করে তাপসের কাছ থেকে যেই স্টুডেন্টটা খোঁজ নিয়েছিল সে কোনোভাবে ম্যানেজ করেছে, এবং সে হচ্ছে আমাদের কোর্সে এনরোল করেছে, এবং সে আজকে এত বেশি স্যাটিসফাইড। আমি 3টায় লাইভে আসবো বলেছিলাম, তাই না বলেন, এবং 3টাতেই রেডি ছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু তার সাথে কথা বলতে হলো 3টা 6 বেজে গেছে কথা বলতে বলতে। মানে সে অনেক খুশি যে স্যার আমার অনেক দিনের স্বপ্নটা পূরণ হলো, যে আপনাদের কোর্সে এনরোল হতে পেরেছি। আশা করা যায় এবার ইংরেজির দুর্বলতা দূর হবে বা ম্যাথের দুর্বলতা দূর হবে বা ভালো কিছু পাবো। তো আমিও তাকে অবৈ দিলাম যে ইনশাল্লাহ কোনো টেনশন নাই, আপনার যতদিন চাকরি না হয় ইনশাল্লাহ ইংরেজিতে যত প্রবলেম আমাকে নক দেবেন, বা ম্যাথে যত প্রবলেম আমিনু স্যারকে নক দিলে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনাকে আমরা সর্বোচ্চরূপে হেল্প করবো। তো এটা হচ্ছে আসলে ভালো লাগা, যে একজন মানুষ কতটা ডেডিকেটেড হলে সে খুঁজে টুজে মানে সিস্টেম করে বের করেই ছাড়ছে যে সাইদুল স্যার কোথায় আছে, এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, তো আর আপনারা তো কি বলে অলরেডি ভাইকে পেয়ে গেছেন, তাই না? সাইদুল ভাইকে পেয়ে গেছেন। সো ক্লাসগুলো একটু মন দিয়া কইরেন, ভালো হবে ইনশাল্লাহ। শুনেন আমরা শুরু করে দিচ্ছি। দেখেন প্রথম প্রশ্নটাই আসছে সিবি থেকে। সিবি মানে কারিকুলাম বা এটা না 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 না, সি মানে কজেটিভ ভার্ব। সো কজেটিভ ভার্ব থেকে প্রশ্নটা আসছে। দেখেন, দ্য স্পিকার ফেইল টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম প্যাশনটলি। স্পিকার মানে বক্তা, ফেইল ব্যর্থ হয়েছিল, টু মেক দ্য অডিয়েন্স অডিয়েন্সদেরকে বা শ্রোতাদেরকে করতে, কি করতে, প্যাশনেটলি, অর্থাৎ মানে যিনি বক্তব্য দিচ্ছিলেন তার কথা কেউ শুনছিল, মনোযোগ সহকারে কেউ শুনছিল না, তিনি ব্যর্থ হচ্ছিলেন তার মানে অডিয়েন্সদেরকে মনোযোগ সহকারে তার কথা শোনাতে ব্যর্থ হচ্ছিলেন, এই কথাটা এখানে বলা হচ্ছে। যাই হোক, সো মূল ব্যাপার হচ্ছে এইখানটাতে এইটা, এই যে টু মেক অথবা মেক হচ্ছে একটা সিবি বা কজেটিভ ভার্ব। আমরা জানি কজেটিভ ভার্ব 5টা, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এই 5টা। সো মেকের পরে যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে মেকের পর ব্যক্তি থাক আর বস্তু থাক, ব্যক্তি থাক বস্তু থাক, ঠিক আছে? যাই থাকুক না কেন এইখানটাতে অলওয়েজ ভার্বের বেশ্রম হবে। কি ফর্ম ভাইয়া? ভার্বের বেশ্রম, যেটাকে আমরা বি1 বলে থাকি, ঠিক আছে ইনশাআল্লাহ। সেখানে কি আছে? মেকের পরে অডিয়েন্স মানুষ আছে, সেখানে মেকের পরে মানুষ থাক বস্তু থাক যাই থাক অলওয়েজ বেশ্রম হবে। তো আমরা অপশনে খুঁজবো কোন অপশনে বেশ্রম আছে, যে অপশনে বেশ্রম পাবো না সেই অপশনটা কাটা। তো এখানে বেশ্রম নাই কাটা, এখানে বেশ্রম নাই কাটা, এখানে বেশ্রম নাই কাটা, একটা অপশন বেশ্রম আছে, সেটাই আনসার। সো আনসার হবে ইয়েস, ব্র্যাকেট ডি। তো এটাই হচ্ছে ফ্যাক্ট, আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। সো আপনি প্রসেস অফ ইলিমিনেশন বলা হয় এটাকে, অপশন ধরে ধরে যে অপশনটা ভুল সেটা বাদ দিয়ে দিবেন, তাহলে যে অপশনটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। এই স্টাইলে আনসার করলে আপনি খুব সহজে এবং দ্রুত এবং শতভাগ শুদ্ধ আনসার করতে পারবেন। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? অনেকেই দেখে পারছে আলহামদুলিল্লাহ, গুড। 443 জন ক্লাসে যুক্ত হয়েছে, আমাদের 450 জন হয়ে গেছে। 450 জন ভাই বোন যদি আরে 3টা করে শেয়ার করে 1350টা শেয়ার হয়ে যাবে। অ্যাটলিস্ট 3টা করে শেয়ার করি, ঠিক আছে ইনশাল্লাহ, রাগ করিয়েন না আবার আপনারা, কারণ শেয়ার করলে হয় কি ক্লাসগুলো অনেক ভাই বোনদের কাছে পৌঁছা যাবে, এভাবে সহজে অনেক ইংরেজি শিখে ভালো কিছু করতে পারবে।
পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং এজেস ইন লিটারেচার হিস্টোরি ইজ দ্য ল্যাটেস্ট, অর্থাৎ এই যে সাহিত্যের ইতিহাসে কোন যুগটা সবচেয়ে ল্যাটেস্ট। যেমন ধরেন একটা আছে 1100 সাল, কথার কথা আর কি, ধরেন একটা 1500 সালের ইতিহাস, একটা 1600 সাল, আর একটা হচ্ছে ধরেন 2000 সাল, কথার কথা আর কি। তাহলে কোনটা লেটেস্ট, সবচেয়ে লেটেস্ট বা লেটেস্ট মানে ইদানিংকালে বা সবচেয়ে কাছাকাছি কোনটা আমাদের থেকে 2022 সাল থেকে সবচেয়ে কাছাকাছি 2000 সাল, মানে এটাই বোঝানো হচ্ছে যে কোন যুগটা মানে সবচেয়ে লেটেস্ট বা সবচেয়ে কাছাকাছি আমাদের যুগ থেকে। ইয়েস, আনসার হবে সি, জর্জিয়ান এজ। জর্জিয়ান এজ, জর্জিয়ান এজ, জর্জিয়ান এজ, জর্জিয়ান এজ। আচ্ছা, কজেটিভ ভার্ব পাঁচটা তো বললামই, আমি লিখে দিচ্ছি, লেট, মেক, হেল্প, তারপরে হ্যাভ, গেট। আলহামদুলিল্লাহ বলেন যারা পেইড বেচের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ বলেন। কেন? কারণ পেইড বেচে আমরা এই পাঁচটা ভার্বের বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ এই শুধু এই পাঁচটা ভার্বের উপর আলাদা একটা ডেডিকেটেড ক্লাস নিব পেইড বেচে ইনশাআল্লাহ। তাহলে জর্জিয়ান এজটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট। হ্যাঁ, দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড। কম্পাইল মানে প্রস্তুত করা আর কি, অর্থাৎ কার দ্বারা প্রথম ইংলিশ ডিকশনারিটা প্রস্তুত করা হয়েছিল, এটা মোটামুটি সবাই জানার কথা। কারণ আপনি ইংলিশ পড়বেন অথচ ইংলিশ ডিকশনারি কে বানাইছে প্রথম সেটা জানবেন না, এটা নিঃসন্দেহে কি বলে নির্বুদ্ধিতা হবে। সো অফকোর্স ইউ হ্যাভ টু নো ইট, এটা সবার জানা উচিত। তো আমার ক্লাসগুলি বেসিক্যালি কোনো ক্লাস ওয়াইজ বা শ্রেণী ওয়াইজ হয় না, আমার ক্লাসগুলি ন্যাচারালি অল ক্লাসের জন্য হয়, অল ক্লাস অথবা অল স্টুডেন্টদের জন্য হয়। বুঝছেন না? অনেকে মনে করতে পারেন ভাইয়া এটা বিসিএস এর ক্লাস আমি করবো না, নেভার নেভার থিঙ্ক ইট, বা এটা প্রাইমারি ক্লাস হচ্ছে আমি করবো না, অথবা এটা নিবন্ধনের ক্লাস করবো না, না, কখনো এমন করবেন না। ইংলিশ দেখলেই করবেন, কারণ আমার ক্লাসগুলো সব স্টুডেন্টদের জন্য উপকারী। সে আপনি বিসিএস হন, ব্যাংক হন, প্রাইমারি হন, নিবন্ধন হন, ভার্সিটি হন, মেডিকেল হন, এসএসসি হন, এসএসসি হন, সবাই ক্লাসগুলো করে উপকৃত হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, এটা হ্যাঁ অনেকেই পেরেছেন আলহামদুলিল্লাহ। এটা হবে স্যামুয়েল জনসন, আনসার হবে ওয়াইকার বি, স্যামুয়েল জনসন, স্যামুয়েল জনসন, স্যামুয়েল জনসন। 490 জন চলে আসছে লাইভে। এই 490 জন ভাই বোন শেয়ার করে দিলে কিন্তু কি বলে 980 জন হয়ে যাবে, তাই না? তো 1000 মানুষ হওয়া কিন্তু লাইভে এটা কোনো ব্যাপারই না, আই থিঙ্ক কোনো ব্যাপারই না। যদি আমাদের সব ভাই বোনটা একটু অ্যালার্ট হয়, সবাই যদি একটু সচেতন হয়, তাহলে ব্যাপার না। ঠিক আছে ইনশাল্লাহ। তো সবাই ক্লাসটা শেয়ার করে দিব, 2টা 4টা 5টা যা পারি শেয়ার করবো, ধুমায় শেয়ার করবো ইনশাল্লাহ। মাথায় রাখবেন 1K শেয়ার হইলে রেগুলার ক্লাস চলতেই থাকবে ইনশাল্লাহ। না হয় কিন্তু ফজরের ক্লাস কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, ওই কিন্তু ক্লাস এটাও বন্ধ হয়ে যাবে। আরেকটা শোনেন না, ফেসবুক পোস্টে আমরা যেমন লাভ রিয়েক্ট দিই না বা লাইক রিয়েক্ট দিই, তেমনি আমাদের লাইভ ক্লাসে লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট যেমন চাই দেন, মানে রিয়েকশন স্কুলে ক্লাসের রিচ বাড়ে, ফেসবুক অটোমেটিক্যালি আমাদের ক্লাসটা অনেকের কাছে পৌঁছায় দিবে। আচ্ছা, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, এটা একদিন পড়াইছিলাম, মনে পড়ে কারো? এটা আরেকদিন পড়িয়েছিলাম, আরেকদিন না বেশ আরও কয়েকবার পড়িয়েছিলাম, আবার পড়াচ্ছি। দেখেন আমি একটা বাক্য লিখি, এই বাক্যটা লেখার পর এটা অটোমেটিক্যালি পারবেন। সেটা হচ্ছে মাই, খুব সুন্দর, সবাই লিখেন, হ্যাঁ, মাই ব্রাদার ইজ আ টিচার, TEACHER, টিচার হু অথবা হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে মাই ব্রাদার ইজ আ টিচার, ইজ আ টিচার, হি অথবা হু ইজ অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান, আপনাদেরকে বলতে হবে যে এখানে কি হবে, হু হবে, ও কিপ। আচ্ছা, আপনাদেরকে বলতে হবে যেটা, সেটা হচ্ছে এখানে কি হু হবে না হি হবে, আর এখানটাতে কি হি হবে না হু হবে। অর্থাৎ ব্যাপারটা বুঝেন, কিন্তু বুঝা বলবেন। এই যে হি অথবা হু, এটা হচ্ছে বাক্যের মাঝখানটাতে। তো বাক্যের মাঝখানে কি রিলেটিভ প্রোনাউন হয় নাকি সাবজেক্টিভ প্রোনাউন হয়? আর এখানটাতে এটাও কিন্তু একটা বাক্য শেষ হয়ে গেছে, এই যে বাক্য শেষ, ফুল স্টপ। মাই ব্রাদার ইজ এ টিচার, ফুল স্টপ, নতুন বাক্য শুরু। হি, আমার ভাই একজন শিক্ষক, হি অথবা হু ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা একটা নতুন বাক্য। মানে তাহলে এইটা দুইটা মিলে হচ্ছে একটা বাক্য, আর এখানে দুইটা বাক্য। সহজ কথা, এই হু অথবা হি বাক্যের মাঝখানে আছে, আর বাক্যের মাঝখানে রিলেটিভ প্রোনাউন হয় নাকি সাবজেক্টিভ প্রোনাউন হয়, আপনাদের কাছে প্রশ্ন। এবং বাক্যের শুরুতে, এটা কিন্তু বাক্যের শুরু, এখানে বাক্যটা শেষ হয়ে গেছে, নতুন বাক্য শুরু হয়েছে, আর নতুন বাক্যের শুরু থেকে রিলেটিভ প্রোনাউন হয় নাকি সাবজেক্টিভ প্রোনাউন হয়। জাস্ট এটুকু বলতে পারলে সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ। কী ব্যাপার,
এত গুরুত্বপূর্ণ ক্লাসে 480 জন স্টুডেন্ট, বুঝতেছেন? এই জন্যই আসলে সবার চাকরি হয় না, বুঝতেছেন? আর সবার চাকরি হবেও না, হওয়ার কথাও না। তাদেরই চাকরি হবে, তাদেরই ভালো কিছু হবে জীবনে যারা অনেক বেশি ডেডিকেটেড। ক্লাসটা দেখতেছেন হচ্ছে, এবং এত গুরুত্বপূর্ণ ক্লাস, আপনি নাই হয়ে গেছেন হাওয়া। আপনি কি করতেছেন? ফেসবুকে কি বলে, মানে ইউটিউবে হয়তো ভিডিও দেখবেন বা ফেসবুকে রিল দেখবেন। তো এগুলো আজীবন দেখলে আপনার না একটা যারা পরিমাণ নেকি হবে, না আপনার চাকরি হবে। ক্লাসগুলো মন দিয়ে করেন, বুঝছেন? বকিচকি করেন না, বকিচকি করার সময় নেই, সামনে পরীক্ষা, তো একটু মন দিয়ে ক্লাসগুলো করেন। এটা অনেকবার আসছে, আবার আসবে। একদম সিম্পল ব্যাপারটা, খেয়াল করে দেখেন, একদম সিম্পল। উইদিন 2 সেকেন্ড আপনি পারবেন। কেমনে? এখানটাতে এই যে কমা দেওয়া, এই কমা দেওয়ার মানে কি বাক্যটা শেষ হয়ে গেছে নাকি বাক্যের মাঝখানে? ইয়েস, কমা আছে এখানটাতে, তার মানে বাক্য শেষ হয় নাই। কমা মানে বাক্য শেষ হয় না, দাড়ি দিয়ে বাক্য শেষ হয়, এইটা বাক্যের শেষ। ফুল স্টপ মানে বাক্যের শেষ, কমা মানে বাক্যের শেষ না, তার মানে এটা বাক্যের মাঝখান। আমরা কোথায় আছি? বাক্যের মাঝখানে আছি। তো বাক্যের মাঝখানে কি হয় প্রিয় ভাই বোন আমার? সাবজেক্টিভ প্রোনাউন হয় না রিলেটিভ প্রোনাউন হয়? এই যে এখানটাতে দেওয়া আছে, অফকোর্স সাবজেক্টিভ প্রোনাউন হয় না, বাক্যের মাঝখানে রিলেটিভ প্রোনাউন হয়। মাই ব্রাদার ইজ এ টিচার হু ইজ অ্যান অনেস্ট ম্যান, রাইট? আবার এখানে দেখেন, এই যে বাক্য শেষ হয়ে গেছে, নতুন বাক্য শুরু হয়েছে, তো নতুন বাক্যের শুরুতে কি রিলেটিভ প্রোনাউন হয় না? কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন হয়। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ আ গুড বয়, হি ইজ এ টিচার বলা যাবে? হু ইজ এ গুড বয়, হু ইজ এ টিচার এমন বলা যাবে না। তাহলে নতুন বাক্যের শুরুতে কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন হয়, মানে বাক্যের শুরুতে। আর বাক্যের মাঝখানে হয়, বাক্যের মাঝখানে হয় রিলেটিভ প্রোনাউন। বাক্যের মাঝখানে কি হয় ভাই? রিলেটিভ প্রোনাউন। বাক্যের মাঝখানে কি হয়? রিলেটিভ প্রোনাউন। বাক্যের মাঝখানে কি হয় ভাই? রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে যেহেতু এটা বাক্যের মাঝখানটাতে আছে, তার মানে অফকোর্স এখানে রিলেটিভ প্রোনাউন হবে বা আরপি হবে। কি হবে? আরপি বা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এখন আমরা দেখি প্রশ্নের মধ্যে কি আছে। কি হবে ভাই? উত্তর আসলে কথা থাকে, শোনেন না। এই যে অল অফ দেম, তারপরে অল অফ হুম, এখানে এটা বলে রাখছি, হু অল হবে না, দে অল হবে না, ঠিক আছে? এই এক্সপ্রেশনটা এই এখানটাতে ভুল, এটা হবে না। হ্যাঁ, বাক্যের মাঝখানে এগুলা হয় না। শুনেন না, এখন অল অফ দ্যাম হবে নাকি অল অফ হুম হবে? সো অল অফ দ্যাম মূলত কিন্তু ছিল দে, মূলত বাক্যটা ছিল দে, কিন্তু এই যে অফ থাকার কারণে এটা দে হয়ে গেছে দ্যাম। দেটা অফ থাকার কারণে দ্যাম হয়ে গেছে, কারণ প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ব্যাপারটা বুঝেন, কিন্তু এটা মূলত দে ছিল, অফ থাকার কারণে দেটা দ্যাম হয়ে গেছে। তার মানে এটা বুঝতে পারতেছে এটা সাবজেক্টিভ ফর্ম। এটা কি ভাইয়া? সাবজেক্টিভ ফর্ম। আবার এখানে হুম ছিল না, এটা ছিল মূলত হু, কিন্তু যেহেতু অফ আছে, অফ থাকার কারণে অফের পরে তো আবার প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, এই জন্য হুটা হয়ে গেছে হোম। ক্লিয়ার? তো যাই হোক, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যেহেতু এখানে বাক্যের মাঝখানে, আর বাক্যের মাঝখানে সাবজেক্টিভ প্রোনাউন হয় না, কি হবে ভাইয়া? রিলেটিভ প্রোনাউন হয়। তাহলে এখানে কি হবে? হু হবে। যেহেতু এখানে অল অফ আছে বা প্রিপোজিশন আছে, এই হুটাই হয়ে গেল অল অফ হোম। তাহলে আনসার হবে ডি। তার মানে এখানে কি হবে ভাইয়া? এই যে অল অফ হুম হবে, অল অফ হুম হবে। ব্যাপারটা বুঝেন কিন্তু একদম ইজি। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার আঙ্কেলের 3জন ছেলে রয়েছে, অল অফ হুম, যাদের সবাই ওয়ার্ক ইন দ্য সেম অফিস, ওয়ার্ক ইন দ্য সেম অফিস, একই অফিসে কাজ করে, ঠিক আছে? আবার দেখেন এই বাক্যটাকে আবার একটু ঘুরায়ও পরীক্ষায় আসে। কেমনে? এখানে ফুল স্টপ দিয়ে দিবে, দেখেন এই যে কমার পরিবর্তে দিয়ে দিল ফুল স্টপ। ফুল স্টপ দিয়ে দিলে কি হবে? খেলা চেঞ্জ। দেখছেন, মুহূর্তের মধ্যে আরেকটা নতুন প্রশ্ন হয়ে গেল। যখন ফুল স্টপ দিয়ে দিবে, তার মানে এই বাক্য শেষ, নতুন বাক্য শুরু। আর নতুন বাক্যের শুরুতে কখনো রিলেটিভ প্রোনাউন হয় না। তখন কি হবে ভাইয়া? অল অফ দেম, অল অফ দেম। কারণ নতুন বাক্যের শুরুতে সাবজেক্টিভ প্রোনাউন হয়। অল অফ দেম মানে হচ্ছে দে, দে থেকে অল অফ দেম হয়ে গেছে, একটু আগে দেখাইলাম। তাহলে কি হবে? যখন ফুল স্টপ থাকবে তখন হবে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, অল অফ দেম ওয়ার্ক ইন দ্য সেম অফিস। আর যখন কমা থাকবে তখন হবে অল অফ হোম, মানে রিলেটিভ প্রোনাউন। বুঝছেন কিনা একটু বলতে হবে। প্রশ্নটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে একটু সি লিখেন, সবাই ধোঁয়া সি লিখেন, যে ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই লিখেন সুপার ক্লিয়ার কিনা। জীবনে কোনোদিন ভুল হবে? সত্যি করে মন থেকে বলেন। একদম বাস্তবতা দিয়ে দেখাইলাম যে এখানে বাক্যের মাঝখানে সাবজেক্টিভ হয় না, রিলেটিভ হয়। এখানে বাক্যের শুরুতে সাবজেক্টিভ মানে রিলেটিভ হয় না, সাবজেক্টিভ প্রোনাউন হয়। একটু বলেন তো, এটা দুইভাবে আসতে পারে, কমা দিয়ে, ফুল স্টপ দিয়ে। কমা দিয়ে আসলে অল অফ হুম, বাক্যের মাঝখানে রিলেটিভ প্রোনাউন। আর ফুল স্টপ দেওয়া মানে বাক্য শেষ, নতুন বাক্য শুরু। আর নতুন বাক্যের শুরুতে সাবজেক্টিভ প্রোনাউন হয়, তার মানে অল অফ দেম। ভাই ক্লিয়ার কিনা? দ্রুত সুপার ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ ভাই, সবাই বলেন দ্রুত দ্রুত। এটা কিন্তু পরীক্ষা এই দুইভাবেই আসে। অনেক পোলাপান কিন্তু ভুল করে। ভুল করে বলতে অ্যারাউন্ড 99% স্টুডেন্ট ভুল করে, কিন্তু আজকের পর জীবনে ভুল হবে। সত্যি করে মন থেকে বলেন, জীবনে কোনোদিন তাহলে ক্লাসগুলো করবো না। আমি যে বারবার চিল্লাচিল্লি করি, ক্লাসগুলো করেন। ক্লাস যে আপনারা করতে চান না, আপনি কি বুঝতেছেন? পরীক্ষায় যদি এই প্রশ্নগুলো আসে না, আপনি যে ব্যাম্বো পান করবেন, এই জন্য ক্লাসগুলো করেন ভাই, বুঝছেন না? নিজে কেন ঠকাচ্ছেন ভাই? আরে ভাই, ভিডিও টিডিও দেখে কোনো লাভ আছে হুদাই?
ক্লাস হচ্ছে আপনি ক্লাস বাদ দিয়ে ওই ভিডিও দেখতে গেছে, ফেসবুকে ভিডিও দেখে, ওই ইউটিউবে ভিডিও, এগুলো দেখে কোনো লাভ হবে ভাই? ক্লাসগুলো রেগুলার করেন, কাজ হবে ইনশাআল্লাহ। চলেন সামনে যাই। পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস। প্যাট্রিয়টস মানে দেশপ্রেমী, দেশপ্রেমীদের। আচ্ছা, অর্থাৎ বলা হচ্ছে মানুষ সবসময়ই, মানুষ বা লোকজন সবসময়ই স্মরণ করে দেশপ্রেমীদেরকে। সো এটাকে বলছে কি বানাইতে হবে? প্যাসিভ বানাইতে হবে। সো সাইদুল স্যারের ক্লাস করার পর বা সাইদুল ভাইয়ের ক্লাস করার পর প্যাসিভ করা পৃথিবীর সবচেয়ে সহজ। যদিও প্যাসিভ অথবা ভয়েস ন্যারেশন সবার কাছে কঠিন, কিন্তু আমার ক্লাস করার পর মনে হবে সবচেয়ে সহজ। কেমনে? এই দেখেন, পানির মতো সহজ। কেমনে সহজ? সো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে প্যাসিভ করার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অবজেক্ট খুঁজে বের করে এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাই দেওয়া। কেন সাবজেক্ট বানাই দেওয়া? কারণ প্রত্যেক বাক্যের শুরুতে সাবজেক্ট আগে থাকে। দেখেন এই যে সাবজেক্ট আগে আছে, সাবজেক্ট আগে, প্রত্যেক বাক্যের শুরুতে সাবজেক্ট আগে থাকে। এই জন্য প্যাসিভের প্রথম কাজ হচ্ছে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দেওয়া, যেহেতু সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে। তাহলে আমরা এখানে এই অবজেক্টকে কি বাক্যকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস। মানুষ কি স্মরণ করে? উত্তর নাই। কাকে স্মরণ করে? উত্তর আছে, দেশপ্রেমীকে স্মরণ করে বা প্যাট্রিয়টস, দেশপ্রেমীদেরকে স্মরণ করে। সো এটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানাই দিব, তাহলে অফকোর্স প্যাট্রিয়টস সামনে চলে আসবে। ঠিক আছে না? তাহলে এখানে প্যাট্রিয়টস নাই, কাটা। তাহলে এখানেও প্যাট্রিয়টস আছে, এখানেও আছে, এখানেও আছে, তিনটা অপশনে প্যাট্রিয়টস আছে। তাহলে তিনটাই হতে পারে। সামনে যাই চলেন। এখানে কি বলছে? অলওয়েজ রিমেম্বার। আমাদের দ্বিতীয় কাজ প্যাসিভ করার জন্য, প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সাবজেক্ট বানায় দেওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে টেন্স খুঁজে বের করে সে অনুযায়ী ভিভার্ব নেওয়া প্লাস V3 নেওয়া। তাহলে এখানে কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, রিমেম্বার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভিভার্ব কোনটা হয়? এম ইজ আর হয়। ঠিক আছে, তাহলে আমরা কোথায় দেখি এম ইজ আর আছে? এখানে এম ইজ আর নাই, এখানে ওইটা তো আগে কাটা গেল, এখানে আর আছে, এখানে আর আছে। চলেন আরো সামনে যাই। এখানে অলওয়েজ আছে, অলওয়েজ আছে। তাহলে এম ইজ আর নিলাম আমরা যখন ভিভার্ব, তারপরেই কাজ কি? V3 নিতে হবে। সো এখানে V3 নাই, মানে বিং, এটা কোথা থেকে আসলো? এটা কাটা। তাহলে এটা তো আগে বাদ পড়ে গেল, এটাও বাদ পড়ে গেল। তাহলে আমরা দেখি এই যে ভিভার্ব প্লাস V3, ভিভার্ব প্লাস V3, তার মানে এটা হচ্ছে ভিভার্ব আর এটা হচ্ছে ভাইয়া V3, আর প্যাসিভ মানে ভিভার্ব প্লাস V3। তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সাবজেক্ট বানাই দিলাম, এটা সাবজেক্ট হয়ে গেল, অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম। দ্বিতীয় কাজ ভিভার্ব খুঁজে বের করে, মানে টেন্স খুঁজে বের করে সেই অনুযায়ী ভিভার্ব নিলাম, আর তারপরে V3 বানাই দিলাম মূল ভার্বের। রিমেম্বার হয়ে গেল রিমেম্বার, তারপরে বাই পিপল। তাহলে আনসার হবে ডয়কাট। সহজ না কঠিন? প্রিয় ভাই বোন আমার, সহজ না কঠিন? আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। পরীক্ষা কেমনে প্রশ্নগুলো বানাই একবার যদি বুঝতে পারেন রে ভাই বোন, যেমনে প্রশ্ন আসুক পরীক্ষা আপনি পারবেন ইনশাল্লাহ। চ্যালেঞ্জ আপনার সাথে, যেমনে আসুক, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসুক আপনি পারবেন যদি একবার প্যাটার্ন বুঝতে পারেন। খেয়াল করছেন এই প্রশ্নটার মধ্যে কেমনে প্রশ্নটা বানাইছে? এখানে রিমেম্বার প্রেজেন্ট টেন্স, এখানে তো ভিভার্ব হিসেবে এম ইজ আর হবে, হয় এম হবে, না হয় ইজ হবে, না হয় আর হবে। উইল কেন দিলেন? কেমনে প্রশ্ন বানাই শুধু এগুলো খেয়াল করবেন, এগুলো খেয়াল করলে জীবনে আটকে দিতে পারবে না। আচ্ছা, এখানে সাধারণত কন্টিনিউয়াস টেন্স হলে বিং হয়, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের সাথে প্যাসিভ করার জন্য বিং হয়। এখানে তো কন্টিনিউয়াস নাই রে ভাইয়া, এটা রিমেম্বার, এটা তো নর্মাল টেন্স, কোনো কন্টিনিউয়াস নাই, বিং কেন দিলেন? কেমনে প্রশ্ন বানায় খেয়াল করছেন? তারপরে এবারে খেয়াল করে দেখেন এখানে পিপল কেন আগে দিলেন? পিপল তো এখানেও আগে আছে, পিপল তো এখানে সাবজেক্ট প্যাসিভে কি প্যাসিভ বানানোর সময় তো সাবজেক্টকে অবজেক্ট বানাই দিতে হয়, আপনি কেন এখানে আবার সাবজেক্টের জায়গায় পিপল দিলেন? সো এটা কাটা। জাস্ট কেমনে প্রশ্ন বানায়, এইভাবে করেই প্রশ্ন বানায়। আমি বলি না যে আপনাদেরকে মানে বিগত বছর থেকে 70-80% কমন আসে, আমি আজকে থেকে বা এখন থেকে বলবো যে 100% কমন আসে। কেমনে? কারণ এই সেম প্রশ্নটাই আবার আসবে, হয়তো এইটা চেঞ্জ করে দিবে, পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস না বলে হয়তো বললো যে পিপল অলওয়েজ রিমেম্বার মার্টার্স, লোকজন সবসময় শহীদদেরকে স্মরণ করে। ব্যাপারটা বুঝেন কিন্তু, জাস্ট এই ওয়ার্ডটা হয়তো চেঞ্জ করে দিল, অথবা পিপলের জায়গাটা চেঞ্জ করে দিল, কিন্তু ব্যাপারটা তো সেমই থাকবে ভাই। এই জন্য বিগত বছরের প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বের সাথে সলভ করা উচিত, অনেক বেশি গুরুত্বের সাথে। ঠিক আছে ইনশাল্লাহ, তারপরে সামনে যাই চলেন। ও দা কেন আসলো? আচ্ছা শোনেন না, এখানে দেশপ্রেমিক বলতে আসলে সব দেশপ্রেমিকদেরকে বোঝানো হচ্ছে, কারণ শুধু একজন দেশপ্রেমিককে কেউ স্মরণ করে না, সবাইকেই স্মরণ করে। এখানে দা দেওয়া উচিত ছিল, এখানে দা মিসিং আছে, তো এখানে দাটা দিয়ে দিছে, এটা ভালো হয়েছে। ঠিক আছে, দা প্যাট্রিয়টস মানে পৃথিবীর সব দেশপ্রেমীদেরকে বোঝানো হচ্ছে। দ্য পায়াস মানে সব ধার্মিক, দ্য রিচ মানে পৃথিবীর সব ধনী, দ্য পুর মানে পৃথিবীর সব গরিব। ক্লিয়ার? চলে সামনে যাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ট্রাপিড? খুবই সুন্দর একটা প্রশ্ন। ইন্ট্রাপিড মানে হচ্ছে আসলে আমি যদি অনেক সুন্দর করে বলতে যাই অকুত বয়, অথবা আরো সহজ করে বললে সাহসী, আরো সহজ করে বললে নির্ভীক, মানে যার কোনো ভয় নাই, আর বলা লাগবে না। সো এটা
সো আপনাকে বের করতে হবে যে এইটার সমান সমান অর্থ বহন করে এমন কোন ওয়ার্ডটা আছে, মানে এটার মিনিং কোন অপশনটা বহন করে। অ্যারোগেন্ট মানে আমরা জানি অহংকারী, বেলিজারেন্ট মানে হচ্ছে যুদ্ধবাজ, মানে যুদ্ধ করতে পছন্দ করে, কোয়েশ্চেন মানে হচ্ছে জিজ্ঞাসা করা অথবা জেরা করা, ঠিক আছে। আর ফিয়ারলেস মানে হচ্ছে ভাইয়া ভয়হীন অথবা নির্ভীক অথবা সাহসী অথবা অকুতভয়। সো আনসার হবে ডয়কার ডি। সো সবাই কমেন্ট একটু লিখে দেন, ইন্ট্র্যাপিড মানে হচ্ছে অকুতভয়, সাহসী, নির্ভীক, এর মিনিং মানে ফিয়ারলেস। একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা বেশিরভাগ স্টুডেন্ট কমপ্লেন করেন যে স্যার পড়লে মনে থাকে না। সো সায়েন্টিফিক্যালি এটা প্রুফ যে কেউ যদি 28 বার কোনো কিছু একটা পড়ে তাহলে সেটা তার মনে থাকবে ইনশাআল্লাহ। সেখানটাতে অ্যারাউন্ড আমাদের 532 জন ভাই বোন। সো 532 জন ভাই বোন যদি আপনারা কমেন্টে লিখেন ইন্ট্রেপিড মানে সাহসী বা নির্ভীক, ইন্ট্রেপিড মানে সাহসী বা নির্ভীক, ইন্ট্রেপিড মানে সাহসী। সো 532 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায় ইন্ট্রেপিড মানে নির্ভীক, ইন্ট্রেপিড মানে সাহসী, ইন্ট্রেপিড মানে সাহসী, মনে থাকবে না ইনশাআল্লাহ? বুঝেন নাই? 28 বার পড়লে যেখানে মনে থাকে সেখানে 532 বার যদি মানে 532 জনেই যদি কমেন্টে লিখেন আর 532 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায়, আপনি কি বুঝতেছেন আপনার মনে থাকবে না ইনশাআল্লাহ? শুধু কি মনে থাকবে, পরীক্ষার হলে আপনার মনে হবে আপনি দেখে দেখে আনসার করতেছেন, বই দেখে দেখে, এতটা ক্লিয়ার মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য যারা ক্লাসটা দেখতেছেন একজনের জন্য বাদ না থাকে যে কমেন্ট করেন নাই, সবাই কমেন্টে লিখে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই কমেন্টে লিখে দিবেন, সবাই লিখবেন, একজনের জন্য বাদ না থাকে। মাথায় রাখবেন, যারা বড়দের কথা শুনে, গুরুজনদের কথা শুনে, বাপ মার কথা শুনে, স্যারদের কথা শুনে আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করেন, ঠিক আছে। আর বিপরীতে কথা না শুনলে কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায়। এই জন্য আপনারা লিখলে কিন্তু আমার কোনো লাভ নেই, এমন না যে আমার পকেটটা ভারী হয়ে যাবে বা আমি আর একটু সুন্দর হয়ে যাবো, তাই না, মোটা হয়ে যাবো। লিখলে আপনাদের লাভ হবে, রাগ করেন না প্রিয় ভাই বোন আমার, সবাই লিখবেন, একজনের জন্য বাধা থেকে যে লিখেন নাই, লিখলে মনে থাকবে। হ্যাঁ, লিখলে মনে থাকবে, বিলিভ মি, আপনাকে আর কোনোদিন পড়তে হবে না, এই ওয়ার্ডটা জীবনে পড়তে হবে না যদি আপনারা লিখেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য সবাই লিখবেন, সবাই লিখবেন। আরে 863টা শেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর মাত্র কয়টা, 100 কয়টা, এটা 37টা শেয়ার হয়ে গেলে কিন্তু 1K হয়ে ডান হয়ে যাবে। একটু শেয়ার করে দেন না ভাই, এতবার যেন বলতে না হয়, কারণ বারবার বলতে হইলে নিজের কাছে শরম লাগে বা লজ্জা লাগে, এবং এই জন্য কিন্তু ফজরের ক্লাসটা বন্ধ করে দিয়েছি, এতবার বলার টাইম নেই, বুঝতে পেরেছেন? সো 1Kটা ডান করে ফেলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এটা এখানে সবগুলো দেওয়া আছে আলহামদুলিল্লাহ, সব তো দেওয়াই আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপ্রেশন বটম লাইন? এটা অনেকবার আসছে, অনেকবার আসছে, আপনি প্রাইমারিতে দেখেন এটা আসছে, সেম জিনিসগুলো, এই প্রশ্নটা ভার্সিটিতেও আসছে, এগুলো আবার আসবে, কারণ এই সেম জিনিসগুলো ঘুরে ফিরে বারবার আসে। সো বটম লাইন মানে কি? বটম লাইন মানে হচ্ছে আসলে এসেনশিয়াল পয়েন্ট, দ্য এসেনশিয়াল পয়েন্ট বা এসেনশিয়াল মাইনসে বলে, তো শিয়াল বলেন যাই বলেন বলেন, কিন্তু শব্দ উচ্চারণটা হবে সল, এসেনশিয়াল পয়েন্ট, দ্য এসেনশিয়াল পয়েন্ট। সবাই লিখে দেন ইনশাআল্লাহ, বটম লাইন মানে দ্য এসেনশিয়াল পয়েন্ট। লিখলে আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, চলেন সামনে যাই। দ্য ওয়ার্ড প্লুরালিটি, প্লুরালিটি অনেকে মনে করতে পারে দ্য লেটার এস, কারণ বুক হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল মানে তো বুক, বুকস, বয় হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল মানে হচ্ছে তো বয়েজ। কিন্তু ভাইয়া দুনিয়ার সব জায়গায় সবকিছু এক না ভাই। হ্যাঁ, এই এস মানে এক, লেটার এস মানে না, প্লুরালিটি মানে কিন্তু আবার লেটার এস না। তাহলে এটার মানে হচ্ছে আসলে একের অধিক ব্যবসায়ের অফিস কি বলে গ্রহণ করা, মানে অধিকারে থাকা আর কি। আমি যদি একটু সুন্দর করে ব্যাখ্যাটা বোঝাতে চাই তাহলে দেখেন, এই যে দেখেন, বহুত্ব, বহুত্ব প্লুরালিটি বহুত্ব বোঝায়, মানে একের অধিক বোঝায়, এটা ইটস ওকে। একের অধিক, একের অধিক বাণিজ্যিক পরিভাষায় একের অধিক ব্যবসায় বা অফিস, বাণিজ্যিক পরিভাষায় একের অধিক ব্যবসায় বা অফিস। ধরেন আপনার একটার বেশি অফিস আছে, ব্যবসায়িক একটার বেশি কি আছে, অফিস আছে, বা একটার অধিক ব্যবসা আছে, ঠিক আছে না? সেক্ষেত্রে আমরা বলবো এটাকে প্লুরালিটি। দ্য হোল্ডিং অফ মোর দ্যান ওয়ান অফিস অ্যাট এ টাইম, অর্থাৎ অ্যাট এ টাইম মানে হচ্ছে একজন মালিক দুইটা অফিসের মালিক হওয়া, মানে মোর দ্যান ওয়ান, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা হইতে পারে, ঠিক আছে না? তো আনসার হবে ডয়কার ডি। আবার কেউ ভুল করো কিন্তু আনসার করেন না, দ্য লেটার এস। ক্লিয়ার? কেউ এস আনসার করেন না। চলেন সামনে যাই। আচ্ছা, পেডিয়াট্রিক, এটা অনেকবার আসছে, অনেকবার আসছে, আবার আসবে পরীক্ষায়, অনেকবার আসছে, আবার আসবে, অনেকবার আসছে, আবার আসবে। পেডিয়াট্রিক্স এই চিকিৎসাটা আসলে কার সাথে সম্পর্কিত? বৃদ্ধ, অ্যাডাল্ট না, ওল্ড পিপল না, উইমেন না, কার সাথে? চিলড্রেনদের সাথে, অর্থাৎ শিশু রোগ না, শিশু রোগের সাথে এটা সম্পর্কিত, শিশু রোগের সাথে এটা সম্পর্কিত, অর্থাৎ শিশু বিষয়ক চিকিৎসা বিজ্ঞানকে বলা হয় পেডিয়াট্রিক। আশা করি আজীবন মনে থাকবে। বুট ল্যাগ, এই প্রশ্নটা আসছে প্রাইমারিতে, আসছে ভার্সিটিতে, আমার মনে হয় মেডিকেলেও আসছে, এবং বিসিএসে তো অনেকবার আসছে, এবং অন্যান্য নিয়োগ পরীক্ষা অনেকবার আসছে। আপনারা পাইছেন কিনা বলেন তো? নিবন্ধনে পড়াইছিলাম না এটা? ও, নিবন্ধনেও আসছে। তো বুটলেগ মানে হচ্ছে অবৈধভাবে পণ্য
বাণিজ্য করা অথবা স্মাগল করা, যেটাকে আমরা বলি, হ্যাঁ, অর্থাৎ চোরা কারবারি, সহজ কথায় চোরা কারবারি, সহজ কথায় চোরা কারবারি। স্মাগল অর্থ হচ্ছে চোরা কারবারি। স্মাগল অর্থ কি ভাইয়া? চোরা কারবারি। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইক এন্ড। সাধারণত এন্ডের পূর্বে অ্যাড বসে, কি বসে? অ্যাড বসে। অ্যাট দ্য, এই যে উইকেন্ড, উইকেন্ড মানে কি দেখেন, আমি একটু ব্যাখ্যা দেখাই তাহলে ভালো লাগবে। এই দ্য উইকেন্ড মানে হচ্ছে আসলে সাপ্তাহিক ছুটি, আর সাপ্তাহিক ছুটির পূর্বে সবসময় অ্যাড বসে, কারণ দ্য উইকেন্ড অর্থ হচ্ছে অ্যাট দ্য উইক অফ দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের শেষ। অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক, সপ্তাহের শেষ। এন্ডের পূর্বে কি বসছে ভাই দেখেন তো? অ্যাড বসছে। এন্ডের পূর্বে অ্যাড বসে বলেই উইক এন্ড, এর পূর্বেও কি বসে? অ্যাড বসে। অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট দ্য উইকেন্ড। আনসার হবে অফকোর্স ডি। পরের প্রশ্ন, হি ওয়াজ, এটা দেখেন এই প্রশ্নটা কতবার আসছে, এটাও প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, বিসিএস এও আসছে, বেশ অনেকবার আসছে, অনেকবার আসছে। এবং এটা খুবই সহজ, টু আগে থাকলে টু, পরে হয় টু, তার মানে আগের দুইটা ও, পরে একটা ও। তার মানে জোয়ানকালে মানুষ অনেক বেশি শক্তিশালী থাকে, আস্তে আস্তে বুড়া হইতে হইতে দুর্বল হয়ে যায়। তার মানে প্রথমে তার দুইটা ও ছিল হেভি শক্তি, পরে হয়ে গেল একটা ও। যাই হোক, সো প্রথমে দুইটা ও, পরে একটা ও। আচ্ছা, এখানে দেখেন, এখানে এটা ভুল আছে, হচ্ছে না। আর এই টু টু দিয়ে আসলে নেগেটিভ বোঝায়, কি বোঝাবে? নেগাটিভ, নেগেটিভ বোঝায়, এই জন্য এর সাথে কোনো নেগেটিভ হবে না। সো এখানে নট, মারাত্মক ভুল, মারাত্মক ভুল। সো এটাও বাদ পড়ে গেল, এটাও বাদ পড়ে গেল। টু 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 দুইটাই আছে, কিন্তু এখানে দেখেন এই টু এবং টু এর পরে আপনাকে অবশ্যই কি দিতে হবে? ইয়েস, আপনাকে দিতে হবে পজিটিভ, নেগেটিভ ওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে? নেগেটিভ ওয়ার্ড। দেখেন, হি ওয়াজ টু ক্লেভার, সে এতই চালাক ছিল, টু মিস দ্য পয়েন্ট, একটা পয়েন্টও মিস করে না, একটা পয়েন্টও কি করে না? মিস করে না। আর আপনি যদি বলেন যে গ্রেপস, তাহলে কিন্তু উল্টা যাবে পুরা, যে সে এতই চালাক একটা পয়েন্টও ধরতে পারে না। চালাক বা বুদ্ধিমান হইলে তো সব পয়েন্টই ধরার কথা, সব পয়েন্টই বোঝার কথা, কিন্তু এখানে এটার অর্থ হয়ে যাবে যে একটা পয়েন্টও সে বুঝে না বা ধরতে পারে না। সো এটা হবে না, আনসার হবে সি, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। সে এতই চালাক যে একটা পয়েন্টও সে মিস করে না, একটা পয়েন্টও তার বাদ পড়ে না। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? তো এই ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলি পরীক্ষায় প্রচুর আসে। এই প্রশ্নটা অনেকবার আসছে, আবার আসবে, আবার আসবে, কিন্তু আনফর্চুনেটলি আমার ভাই বোনরা বুঝে না। আমার ভাই বোনদেরকে বুঝাইতে বুঝাইতে জান বের হয়ে যায়, তাও বুঝে না, বুঝছেন? আমি চিল্লাচিল্লি করতে করতে হয়তো গলা ভেঙে যাবে, আমি জানি না, তবু আপনারা বুঝেন কিনা। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ভাই, বারবার এসে আবার আসবে, প্লিজ একটু গুরুত্ব দিন। এই সবাই একটু রিয়েকশন ইউজ করে দিই। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ ব্রেক দিই না কোন, বা লাইক রেক দিই না, ঠিক সেম আমাদের ক্লাসটাতে লাভ ব্রেক বা লাইক রেক যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। আর 1000 শেয়ার হইতে আর অল্প একটু বাকি আছে, হ্যাঁ, সবাই শেয়ার করে দেন। দ্য পয়েট লরিয়েট, এটার মানে কি এক্স্যাক্টলি? পয়েট লরিয়েট বলতে বোঝায় আসলে রাজকবি। পয়েট লরিয়েট বলতে কি বোঝায়? রাজকবি। সব দেশের না, আবার ইংল্যান্ডের রাজকবিকে পয়েট লরিয়েট বলা হয়। এর অন্য একটা নাম হচ্ছে, এখানে একটা স্পেস থাকলে ভালো হতো, এর অন্য নাম হচ্ছে কোর্ট পয়েট। কি পয়েট ভাইয়া? কোর্ট পয়েট, কোর্ট পয়েট, কোর্ট পয়েট, এক্স্যাক্টলি, দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। পয়েট লরিয়েট মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে পয়েট লরিয়েট মানে দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার? চলেন পরের প্রশ্নে যাই। Which of the following school of literacy writings is connected with a medical theory? Medical theory অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কিত কোন রাইটিংসটা বা কোন লেখাটা? এক্স্যাক্টলি, কমেডি অফ হিউমোরিয়াস, কমেডি অফ হিউমোরিয়াস, এটা হচ্ছে ভাইয়া মেডিকেল থিওরির সাথে কানেক্টেড। কমেডি অফ হিউমারাস এক ধরনের বিশেষ নাট্যরূপ যেখানে মানুষের আচার আচরণের ব্যাপারে আলোকপাত করা হয়, তাই এটি মেডিকেল থিওরির সাথে সম্পর্কযুক্ত। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড পেইন্টার, মারাত্মক গুরুত্বপূর্ণ ভাই, এটা প্রচুর আসে, আবার আসবে। অর্থাৎ একই সাথে সে, দেখেন না, মানে গুণ কারে কয়, একই সাথে সে কবি, আবার একই সাথে সে পেইন্টার। সে ছবিও আঁকতে পারে ভালো, কবিতাও লিখতে পারে ভালো। এই কোন সে ব্যক্তি, কোন সে মহান ব্যক্তি? ইয়েস, সে হচ্ছে আসলে ব্ল্যাক। আচ্ছা, এখানে ব্যাখ্যাটা রয়েছে, খুব খেয়াল করে দেখেন। জন কিটসকে বলা হয় পয়েট অফ বিউটি, পয়েট অফ বিউটি বলা হয়। জন ডনকে বলা হয় পয়েট অফ লাভ, ভালোবাসার কবি, অথবা মেটাফিজিক্যাল পয়েট। উইলিয়াম ব্ল্যাককে বলা হয় বোথ আ পয়েট অ্যান্ড পেইন্টার। আর এডমান্ড স্পেন্সারকে বলা হয় পয়েট অফ পয়েট। অর্থাৎ এটা পরীক্ষায় প্রচুর আসে, আবার আসবে, কবিদের কবি, এগুলো কিন্তু অনেক আসে পরীক্ষা, হ্যাঁ,
কবিদের কবি, কবিদের কবি কাকে বলা হয় ইংরেজি সাহিত্যে? এডমান্ড স্পেন্সার, এডমান্ড স্পেন্সার, এডমান্ড স্পেন্সার। মনে থাকবে? থাকবে? পারবো? গুড, চলেন সামনে যাই। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল? বহুল আসে একটা প্রশ্ন, যেই সিনোনিমগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে বাংলাদেশের ইতিহাসে, তার মধ্যে এটা একটা। এটা অনেকবার আসছে এবং অনেক জায়গায় আসছে। আমি প্রাইমারি প্রশ্ন সলভ করার সময় এটা আবার দেখাবো ইনশাআল্লাহ। সো ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য, অবিশ্বাস্য, হ্যাঁ অবিশ্বাস্য, যেটাকে বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। সো কোনটা হবে? অবিশ্বাস্য, আনথিঙ্কেবল, আনলাইকলি, আনথিঙ্কিং, আনবিলিভেবল। বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য, আনবিলিভেবল মানে হচ্ছে অবিশ্বাসযোগ্য বা মানে বিশ্বাস করা যায় না, যেটাকে বিশ্বাস করা যায় না। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? এটাও অনেকবার আসছে। ফেমাস মানে বিখ্যাত, ফেমাস মানে কি ভাইয়া? বিখ্যাত অথবা পরিচিত। ফেমাস মানে বিখ্যাত বা পরিচিত। সেটার কি চাইছে? বিপরীত শব্দ। তার মানে বাংলায় আগে থিঙ্ক করেন, পরে ইংরেজি চিন্তা করবেন। আগে বাংলায় থিঙ্ক করেন, তো ফেমাসের বিপরীত শব্দ কি হবে? অবিখ্যাত। একদম সাদামাটা করে বললে ফেমাসের বিখ্যাত হচ্ছে অবিখ্যাত অথবা অপরিচিত, যাকে কেউ তেমন কেউ চিনে না। সো এখানে ইলিটারেট মানে তো মূর্খ, এটা হচ্ছে না। ইমেচুর মানে অপরিপক্ক, এটা হচ্ছে না। অপাকু মানে কি? আর অবসিকিউর মানে কি? অপাকু মানে অস্বচ্ছ, কিন্তু এখানে অবসিকিউর মানে হচ্ছে ভাইয়া, ইয়েস আনসার হবে সি। অবসিকিউর মানে হচ্ছে অবিখ্যাত, 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 অবিখ্যাত অথবা অস্পষ্ট, অপরিচিত, যাকে কে তেমন কেউ চিনে না। বিখ্যাতের বিপরীত হবে অবসিকিউর, 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 অবসিকিউর। সবাই তো পারে আলহামদুলিল্লাহ, গুড। 1K শেয়ার কি ডান হয়েছে? হ্যাঁ, সবাই রিয়েকশন ইউজ করে দেই। লাভ রিয়াক্ট লাইফে যেমন চাইবেন, রিয়েকশন ইউজ করে দিলে রিচ বাড়ে। হ্যাঁ, ক্লাসে রিচ বাড়ে, রিয়েকশন ইউজ করে দিই সবাই, সবাই রিয়েকশন ইউজ করে, প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, প্লেবিয়াস। দেখেন এই যে ওয়ার্ডটা প্লেবিসাইট, এটা কার সাথে সম্পর্কিত? এই ট্রামটা অথবা এই শব্দটা কার সাথে সম্পর্কিত? কে বলতে পারবেন? মেডিসিন, টেকনোলজি, ল? আমি অর্থটা বলে দিলে সবাই পারবেন। এটার অর্থ হচ্ছে গণভোট, গণভোট। এটার অর্থটা কি ভাইয়া? গণভোট। সো গণভোট, ভোট কার সাথে সম্পর্কিত? মেডিসিন, টেকনোলজি, ল? ইয়েস, পলিটিক্স। ঠিক আছে। বন্ধু হচ্ছে কি বলে, এলাকায় ইলেকশনে দাঁড়াইছে, আমাকে গতকালকে ফোন দিয়েছে যে বন্ধু তুমি কিন্তু সপরিবারে আইসা বইল, আমাকে ভোট দিও। সো এই ভোটটা কার সাথে? রাজনীতি বা পলিটিক্সের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? গুড। পরের প্রশ্ন। আচ্ছা, এটা গণভোট, এটা আমরা জেনে ফেলাম অলরেডি। প্লেবিসাইট। আচ্ছা, হু রোড বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য। এটা কি আর বলতে হয় প্রিয় ভাই বোন আমার? বিউটি বললেই মাথায় কাজ করবে কার কথা? ইয়েস, জন কিটস। কারণ জন কিটসকে বলা হয় পয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি। পয়েট অফ বিউটি নামে খ্যাত জন কিটস তার ওড অন আ গ্রেসিয়ান আর্ন নামক কবিতা এই উক্তিটি করেছেন। মেনি আইসল্যান্ড মেক আপ, অর্থাৎ অনেকগুলা আইসল্যান্ড নিয়ে কি গঠিত হয়? অ্যান আইসৌ, অ্যান আর্কিপেলেগু, আচ্ছা পেনিনসুলা নাকি কন্টিনেন্ট, কোনটা হবে? আমি একটু ব্যাখ্যাটা দেখাই, ভালো লাগবে। ইয়েস, আইসল্যান্ড মানে দ্বীপ, পেনিনসিলা, যদিও সুলা আছে শব্দটা, কিন্তু উচ্চারণ হবে সিলা, সিলা, পেনিনসিলা। পেনিনসিলা মানে উপদ্বীপ। আর এটা কিন্তু আবার ইজলেস না, আইসল, আইসল, আইসল মানে উপদ্বীপ। আর কন্টিনেন্ট মানে মহাদেশ। আর কি পিলেগু মানে হচ্ছে ভাই দ্বীপপুঞ্জ। অনেকগুলো দ্বীপ মিলে একটি দ্বীপপুঞ্জ গঠিত হয়। তাহলে এই যে বলা হচ্ছে মেনি আইসল্যান্ড কি বানায়, এটাই তো বলা হচ্ছে। এই যে দেখছেন, এই যে মেনি আইসল্যান্ড, মেনি আইসল্যান্ড, তাহলে এটা বলাই আছে মেনি আইসল্যান্ড মানে হচ্ছে আর্কিপিলাগো, মানে দ্বীপপুঞ্জ, 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 দ্বীপপুঞ্জ। বিউটি বললেই প্রেয়সী হবে, তাই না? আচ্ছা, সো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আমাদের পেট বেচে কিন্তু এভাবে সহজ করে ইংরেজি পড়িয়ে থাকি। ভয়েস, ন্যারেশন, টেন্স, প্রত্যেকটা জিনিসের বিস্তারিতভাবে কলেজের মধ্যে সেট করা ট্রাই করি। ইতিমধ্যে আমাদের যারা প্রাইমারি কোর্সে বা বিসিএস কোর্সে অ্যাড আছে, তারা জানে আসলে আমরা কেমনে পড়াই, তাই না প্রিয় ভাই বোন আমার? এই জন্য যারা ইংরেজি নিয়ে দুশ্চিন্তায় আছেন বা দুশ্চিন্তা পোষণ করছেন, হ্যাঁ, এবং অনেক দিন ধরে আমার গ্রামার কোর্স করার জন্য আশা পোষণ করছেন, তাদের জন্য শুভ সংবাদ। ঠিক আছে ইনশাল্লাহ? যারা গ্রামারের একেবারে ফুল কোর্স করতে চান, একেবারে বেসিক থেকে ধরে ধরে ফুল কোর্স করতে চান, তাদের জন্য অ্যামেজিং কোর্স রয়েছে আমাদের। কি কোর্স?
এক তো হচ্ছে প্রাইমারি কোর্স, যেখানটাতে আমরা বিগত বছরের 55টি সেটের ইংরেজি, গণিত, বাংলা, জিকে মানে জিকের প্রায় 220টা বিগত বছরের ক্লাস নেব। কয়টা? জি ভাইয়া, যা শুনেছেন সত্যই, শুধু বিগত বছরের উপরে 220টা ক্লাস হবে ইনশাআল্লাহ। ইভেন আমাদের এখান থেকে কিন্তু প্রাইমারি কোর্স একেবারে শূন্য থেকে 18তম নিবন্ধন সহ সকল নিয়োগের প্রস্তুতির জন্য কোর্স করানো হবে। 18তম নিবন্ধন, শূন্য থেকে প্রাইমারি এবং সকল নিয়োগের প্রস্তুতি করানো হবে এখানটাতে। একেবারে বাংলা, জিকে, ম্যাথ, ইংলিশের একেবারে বেসিক থেকে শুরু করে করে প্রত্যেকটা টপিক, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন সব পড়ানো হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। সো যাদের টার্গেট প্রাইমারি বা নিবন্ধন অন্যান্য যে কোনো নিয়োগ, তারা চাইলে এই অ্যামেজিং কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে মিনিমাম 8 মাস পড়ানো হবে। কয় মাস? 8 মাস। অথবা প্রাইমারি পরীক্ষা যতদিন না হয় ততদিন ক্লাস চলতেই থাকবে। আশা করা যায় জীবনের শ্রেষ্ঠ কোর্স হবে। কারণ যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন তারা বুঝতেছেন যে আসলে আমাদের এই কোর্সে কি বলে 1000 টাকা, 1500 টাকা বা 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে কী লাভ হচ্ছে বা, ঠিক আছে না ইনশাল্লাহ, এই হচ্ছে ফ্যাক্ট। তো যারা ভর্তি হয়ে গিয়েছেন তাদের জন্য শুভকামনা। যারা এখনও ভর্তি হন নাই, আমার মনে হয় দেরি করা একদম ঠিক হবে না। কারণ 1520 টাকা জীবনে কতবার আসবে যাবে, কিন্তু একবার যদি শেখা হয়ে যায় ইংরেজিটা, ম্যাথটা ভালো মতো, কি বলে চাকরি পরীক্ষা আপনার জন্য পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, তো কি বলে এটাকে মিস করা ঠিক হবে না। সো যারা ভর্তি হয়ে গেছেন কনগ্রাচুলেশন, যারা হন নাই তারা এই নাম্বারে 1520 টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার আমরা সবসময় বলি, যাদের কি বলে বাবা নাই এবং যারা টিউশনি করে চলেন, হ্যাঁ, এই দুই ধরনের মানুষদের জন্য আমরা সবসময় ছাড় দিয়ে থাকি। তারা মাত্র 1020 টাকা সেন্ড মানি করবেন। কত? মাত্র 1020 টাকা সেন্ড মানি করে আপনি জাস্ট স্ক্রিনশট দেওয়ার সময় আমাকে লিখে দেবেন হোয়াটসঅ্যাপে যে ভাইয়া আমার বাবা নাই, এই জন্য 1020 টাকা পাঠিয়েছি, অথবা বাবা মা নাই, অথবা ভাইয়া আমি টিউশনি করে চলি বা আমার খুব ফিনান্সিয়াল প্রবলেম। ঠিক আছে, তাইলে তাদেরকে আমরা ছাড় দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ, আমাদের সবগুলো পেড বেস মিলিয়ে হয়তো 11,000-এর মতো স্টুডেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এত মানুষজন যেহেতু আমাদের উপর ভরসা রাখছেন, আশা করা যায় আপনারাও ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। যেহেতু এখানে 8 মাস পড়ানো হবে, 1500 টাকা মানে মাসে কি বলে 200 টাকা করে পড়ে না, তাই না বলেন? আর যাদের বাবা নাই তারা তো 1000 টাকা ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে কি বলবো, মাসে মনে হয় 120 টাকা করে পড়ে, তাই না? তো 2জন স্যার পড়াবে, মানে কি বলে 2জন স্যার, আমি মামিনুল স্যার ইংলিশ পড়াবো, আরও 2জন স্যার, 4জন স্যার পড়াবে, মাসে 120 টাকা, মানে 30 টাকা করে একজন স্যার পেয়ে যাচ্ছেন। যাই হোক, আচ্ছা, এটা ফ্যাক্ট। আর যারা বিসিএস কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য গুড নিউজ জানা রাখি, একেবারে 45তম বিসিএসের সর্বশেষ প্রস্তুতির জন্য আমরা এক্সাম, ম্যাথ, ইংরেজি, গ্রামারের ফুল কোর্স মানে ফুল কোর্স, কোনো কথা নাই, শুধু মাইর হবে। শুধু পার্টস অফ স্পিচের উপরে কয়টা? 11টা ক্লাস নিচ্ছি। কয়টা? 11টা ক্লাস। বুঝেন নাই মনে হয়, কথা মানে কথা। যদিও অল্প টাকা, 1020 টাকা, এই 1020 টাকার কোর্সে ইংরেজি ক্লাস যেগুলো হচ্ছে শুধু পার্টস অফ স্পিচের উপরে 11টা ক্লাস হয়েছে। কয়টা? 11টা। বুঝেন, কিন্তু আরও টপিক বাকি আছে তো 30-35টার মতো। সো যদিও টাকা কম, কিন্তু সাপোর্ট এখানে অনেক বেশি পাওয়া যাবে। সাথে বিজ্ঞান, কম্পিউটার, যেগুলো সবচেয়ে গলার কাটা, এই সবগুলো বিষয় পড়ানো হবে এবং এখানে প্রায় 102টা এক্সাম নেওয়া হবে, সব মিলে মাত্র 1020 টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ। সো 1020 টাকা এই নিচের নাম্বারে এইগুলোতে সেন্ড মানি করে আপনি লিখে দেবেন যে আমি 45তম বিসিএসের কোর্সে ভর্তি হতে যাই, তাহলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। মাথায় রেখেন, একটা বাসায় পড়েও কিন্তু ভালো কিছু করা যায়, কিন্তু আসলে স্যারদের গাইডলাইনে থাকলে অনেক কিছু সহজ হয়ে যায়। 6 মাসের পড়া হয়তো আপনার কি বলে 1 মাসে হয়ে গেল, তাহলে আপনার 5 মাস সময় সেভ হয়ে গেল। এই হচ্ছে ফ্যাক্ট আর কি। ঠিক আছে ইনশাল্লাহ, এই তো ঠিক আছে ইনশাল্লাহ। যেভাবে বললাম এভাবে হচ্ছে এই আপনারা সেন্ড মানি করে আমার নাম্বারে, এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিলেই হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ দিলে আমার নাম দিয়ে পেয়ে যাবেন। তো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলেই কিন্তু আপনাকে সিকিউর গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আশা করা যায় আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স উপভোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, থাকেন। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। ক্লাস রাতে হবে, সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং ইংলিশ কোর্সের জন্য কিন্তু আপনারা অবশ্যই পিডিএফ পাবেন, ইংরেজি গ্রামারের ফুল কোর্সের পিডিএফ পাবেন ইনশাআল্লাহ। থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।